গল্পের নাম প্রেম স্পৃহা, কলমে অলকানন্দা উইন্দ্রি। গল্পের দ্বিতীয় পর্ব। রোজ এই বাড়ি আসার পর বিষয়টা অনেকটা উৎসবমুখরই দেখাচ্ছে এই বাড়ির মানুষদের মাঝে। আজ রানের মা দুপুর থেকেই ছেলের বউয়ের জন্য বেশ কয়েক পদের রান্না করবেন বলে ঠিক করে নিলেন। আয়েশানের মাও কল করে কথা বললেন অনেকটা সময় যাবৎ সবার সাথে। সবার মুখই হাসি খুশি। আজ রানের বাবা এবং বড় আব্বুও তাকে আজ বাড়িতেই থাকতে বলেছে। নতুন বিয়ে করেছে বলে কথা। অফিস গিয়ে কি কাজ? আজ রান হাসে কেবল এসব ভেবে। আজ রান নিচে বসে মায়ের রান্না দেখেছিল কিথন, রোজও আছে। রান্না পারে না, তবে চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। আজ রান হাসে একবার চেয়ে। পরমুহূর্তে উপরে গেল, কিথন রুমে সময় কাটিয়ে আবার ফের যখন যেতে নিবে ঠিক তখনই দেখা গেল রোজ আসছে। আজ রান হাসল অল্প, রোজের ক্লান্ত, ঘামে ভেজা মুখটা ওড়নার কিনারায় মুছতে দেখে বলল, তোকে পারফেক্ট বউ বউ লাগছে জান। তুই কি কোনোভাবে সত্যি সত্যিই এ বাড়ির পার্মানেন্ট বউ হয়ে যেতে চাইছিস রোজ? রোজ ভ্রু কুঁচকে তাকাল। আজ রান ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। মুখটা হাস্যোজ্জ্বল। রোজ শুধাল, পার্মানেন্ট বউ বানাননি নাকি? নাকি বিয়ের সময় নির্দিষ্ট কোন সময়কাল লিখিয়েছিলেন? আজ রান ঝুঁকে রোজের কপালের লেগে থাকা আটার মতো সাদা অংশটা হাত দিয়ে সরিয়ে দিতে দিতে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হু, লিখিয়েছি তোর শেষ নিঃশ্বাস অবধি তুই আমার বউ। আমি মরে গেলেও তুই আমার বউই থাকবি রোজ। অন্য কারোর হতে পারবি না তোর শেষ নিঃশ্বাস অবধি। রোজ তাকালো স্থির চোখে। শান্তভাবে বলল, মেনে নিলাম। আজ রান বিস্মিত হল যেন এমনভাবে চাইল। রোজ তর্ক করল না, ঝগড়া করল না, বলল, এত সহজেই? আশ্চর্য। রোজ এবারে কিছুটা ফোঁস করে উঠল। বলল, না মানার তো কিছু নেই আজ রান জোর করেই হোক বা নিজ ইচ্ছায়, বিয়ে তো আপনাকেই করেছি। অথচ দুদিন আগেও তুই সায়ানের বউ হতে চেয়েছিলি। রোজ রেগে তাকায় যেন। অনেকটা সময় নিয়ে সরে গিয়ে বসল বিছানার এক কোণে। অতঃপর সায়ানের হয়ে বলল, সায়ন যথেষ্ট ভালো আপনার থেকে আজ রান। আপনার মতো ভরা অনুষ্ঠানে বন্ধুর রক্ষিতা বলে অপমান করেনি আমায়। আপনি জানেন, লাস্ট 6 মাস আপনার প্রতি আমার ঘৃণাই হতো কেবল আমার। আজ রানের হুট করেই রাগ লাগল যেন। সায়ানকে সে সহ্য করতে পারে না। একসময়কার প্রাণপ্রিয় বন্ধু হলেও আজকাল এই নামটা সে শুনতেই পারে না যেন। তার উপর রোজের মুখ থেকে হলে তো আরও নয়। বলল, আর সায়ানের প্রতি ভালোবাসা আসত? সায়ানকে আমি বিশ্বাস করতে পারতাম। আজ রান তাচ্ছিল্য নিয়ে হাসল। বলল, আমিও করতাম। অতঃপর ও আমার বিশ্বাসকে টুকরো টুকরো করে ভেঙে ফেলল তোর জন্য। 15 বছরের বন্ধুত্ব ভেঙে গেল রোজ। আমি তোদের দুইজনকেই ক্ষমা করব না। বেঈমান তোরা। বারবার অন্যের দিকে আঙ্গুল তুলবেন না, বেঈমান বলবেন না বারবার। আপনি কি মহান কাজ করেছেন আজরান? কি করেছেন কিছু? আজরান এই পর্যায়ে উত্তর করে না। তীব্র রাগ নিয়ে চুপ করে দাঁড়ায় সে। রোজ ছোটশ্বাস ফেলে ফের শক্ত গলায় বলে, আমার এখনো মনে হচ্ছে আমার সায়নের সাথে কথা বলা উচিত বর্তমান পরিস্থিতি নিয়ে, কিন্তু আপনার কারণে হচ্ছে না। আপনি নিশ্চয় এখন কথা বললেও বেঈমান বলবেন। কিন্তু আপনি আসলে পরিস্থিতি বুঝতেছেন না। রোজকে বাকিটা বলতে না দিয়ে আজরান আচমকা ভ্রু বাঁকায়। বলে, আমার কারণে? আমার কারণে কথা বলতে পারছিস না? রোজ দ্বিগুণ জেদ নিয়ে বলল, ইয়েস। আজরান হুট করে পকেটে হাত ঢুকিয়ে বুক টানটান করে দাঁড়ায়। বলে, ওকে ফাইন। কথা বলবি সায়ানের সাথে, প্রতিদিন, প্রতিক্ষণে। আমি তোকে আর নিষেধ করব না রোজ। বেঈমানও বলবো না, প্রমিজ।
এটুকু বলেই সে ড্রয়ার থেকে রোজের ফোনটা আনল। অন করে দিয়ে রোজের হাতে দিয়ে বলল, তোর ফোন, চাইলে গিয়ে দেখাও করে আসতে পারিস, যান, আটকাবো না আমি। রোজ থমকায়। অল্প কিছুটা সময় ফোনের দিকে তো আজরানের দিকে তাকায়। আয়রান হাসল কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে। বলল, কল কর, যান। রোজ করল না কল। ওভাবেই আছে। আজরান ফের মুখ নামিয়ে ফিসফিস স্বরে, কর কল সায়নকে। এবারেও রোজ উত্তর করে না যেন। আজরানের গলাটা এবার একটু শক্তই শোনাল। কি হলো? কল করতে বললাম তো সায়নকে। রোজ ছোট শ্বাস টানে। অতঃপর রাজ কল দিতে দিতে বলল, দিচ্ছি। আজরান তীব্র আত্মবিশ্বাস নিয়ে চেয়েছিল যেন। কোথাও একটা যেন তীব্র বিশ্বাস ছিল যে রোজ কল দিবে না। অথচ রোজ কল দিল। ফোন কানে তুলল। আজরান কেমন করে বাঁকা হাসল যেন। চোখ বুঝল। অতঃপর চলে যেতে যেতে নিজে নিজেই বিড়বিড় করল, আমায় আবারও কষ্ট দিলই, আবারও কষ্ট দিলই তুই, জান। আমার যন্ত্রণা বুঝলি না, একটাবারও বুঝলি না তুই। তুলির সাথে রোজের একটা সময়ে খুব ভালোই একটা সম্পর্ক ছিল। খুব সুন্দর মিষ্টি একটা সম্পর্ক। রোজ, ডেইজি এবং তুলি প্রায় একই বয়সের হওয়াতে তিনজনের মাঝেই বন্ধুদের মতোই সম্পর্ক ছিল। যদিও ডেইজি তুলিকে নিয়ে একটু ইনসিকিউর ফিল করত। ওরই কেন জানি না মনে হতো আয়শান তুলিকে একই নজরে দেখে না। এই নিয়েই ডেইজি একটু কম পছন্দ করত তুলিকে। শেষ দিকে অবশ্য সম্পর্কটা আরও বিচ্ছিরি হয়। এবং শেষ যেদিন আয়শান তুলিকে বিয়ে করে আনল সেদিন রোজের সাথেও সম্পর্কটা খুব বিচ্ছিরি হল। রোজ রেগে কতগুলো কথা শুনিয়ে গিয়েছিল আর তুলি নিশ্চুপে শুনেছিল। রোজ এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। জড়তার কারণে সে কথা বলে উঠতে না পারলেও তুলি প্রথমে কথা বলেছে তার সাথে। এমনকি এখনও আজরানের জন্য চা করে এনেছে। জিজ্ঞেস করছে, রোজ, আজরান ভাইয়ের চাটা পাঠালো ছোট মামনি। রেখে গেলাম। আর হ্যাঁ, তুই কি নাস্তাটা এখানেই করবি রোজ? রোজের কি ভীষণ লজ্জা লাগে, অপরাধবোধ হয়। সেদিনের বাচ্চা রোজ আর আজকের রোজের বুঝদার ক্ষমতায় পার্থক্য আছে। সেদিনকার রোজ আপুকে ভীষণ ভালোবাসত বলেই তুলিকে খুব করে কথা শুনিয়েছিল। অথচ পরবর্তীতে যখন বুঝতে পারল তুলি অথবা আয়শান ভাই কেউই দোষী নয় তখনই তার তীব্র অপরাধবোধ হয়। রোজ দীর্ঘশ্বাস ফেলে। ফ্যালফ্যাল করে তুলির দিকে তাকিয়ে থাকতেই তুলি এগিয়ে এল এবারে। শান্ত মিহি স্বরে বলল, রোজ, তুই কি আমার সাথে কথা বলবি না? রেগে আছিস এখনো? রোজ এবারে কথা বলার সাহস করল। হুট করেই বলল, তুলি, আমি আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম সেদিন। রেগে থাকার কথা তো তোর। তুলি হাসল। কেমন নির্জীব হাসি। মনে পড়ে সেদিনকার কথাটা। হুট করে আয়শানের উদ্ভট সিদ্ধান্ত, কাজী অফিসে নিয়ে গিয়ে কী সব বুঝিয়ে এক ধমকে বিয়ে, অতঃপর বাড়ি ফেরার পর ডেইজি সুইসাইড করল দ্বিতীয়বারের মতো। আজহার সাহেবের সাথে কবির সাহেবের ঝামেলা। শুধু রোজ নয়, তুলির সবচেয়ে প্রিয় মানুষ, তার মামনি অর্থাৎ আয়শানের আম্মুও রেগে গিয়েছিল সেদিন। কত কথা শোনাল। অথচ তুলি সত্যিই সেদিন নির্দোষ ছিল। তবুও সে সেদিন থেকে সবার কাছে দোষী। সবার কাছে। একে একে সব প্রিয় মানুষ থেকে দূরে সরেছে সে। বেছে নিয়েছে একটা নিষ্প্রাণ জীব। তুলি হেসে বলল, দোষটা তো আমারই রোজ। রোজ এবারে চুপ থাকল অল্প সময়ে। তারপর ছোটশ্বাস ফেলে বলতে লাগল, না, তুই নির্দোষ ছিলি তুলি। আয়শান ভাইয়েরও দোষ দেখি না আমি। সেদিনের আমি আর আজকের আমির বুঝার ক্ষমতাটা ভিন্ন তুলি।
আয়শান ভাই আপুর দুর্বলতা বুঝার পর থেকেই আপুকে সতর্ক করেছিল। বলেছিল আয়শান ভাই আপুকে বোনের চোখে দেখে। কিন্তু আপুই বেশি ভালোবেসে ফেলেছিল তুলি। আপুই সবসময় আয়শান ভাইকে পেতে চেয়েছিল, তোকে অপছন্দ ও করত এই কারণে। ইনসিকিউরিটি ফিল করত। এরপর যখন আয়শান ভাই একদিন ডেকে নিয়ে বললেন উনি কাউকে ভালোবাসেন তখন আপু সুইসাইড করে ফেলল প্রথমবার। সেবার আকস্মিক আবেগে ভেসে মেয়ের আবদার রাখতে আব্বু আজহার আঙ্কেলের কাছে 2 মেয়ের বিয়ের প্রস্তাব রাখলেন। আজহার আঙ্কেলও না বুঝে শুনে সেদিন রাজি হয়ে গেলেন। ভেবেছিলেন আয়শান ভাইয়ের তেমন বিপত্তি থাকবে না। তারপর আপুর মানসিক অবস্থা সেই চলল। আয়শান ভাই সেসব না ভেবেই নাকচ করেছিলেন প্রস্তাবটা। আমার এখনও মনে আছে। কিন্তু আপুর পাগলামো দেখে আব্বু পাগলের মতো চাইছিল আয়শান ভাই আপুকে বিয়েটা করুক বিয়েটা। আসলো আপু আব্বুর বড্ড আদরের মেয়ে তুলি। ছোট থেকে যা চেয়েছে তা পেয়েছে। আর এই আস্ত মানুষটাকে আব্বু দিতে পারল না কেবল তোর জন্য। ওটা সেদিন বুঝলাম যেদিন আয়শান ভাই তোকে বিয়ে করে এনেছিল। এর আগ অবধিও আমি ভেবেছিলাম আপুর সাথে আয়শান ভাইয়ের বিয়েটা হওয়ার চান্স আছে। কিন্তু সেদিন যখন দেখলাম তুই আমার প্রিয় বান্ধবী আয়শান ভাইয়ের বউ, রাগ হল। তার উপর আপু আবারও সুইসাইড করল। অতসবের মাঝে আমি তোকে সেদিন অনেক কথাই শুনিয়েছি তুলি। পরে ধীরে ধীরে বুঝলাম আমি ভুল করেছি। ভালোবাসলেই পেতে হয় না, অপ্রাপ্তিতেও ভালোবাসা থাকে। যদিও আপু এখনও ভালোবাসে আয়শান ভাইকে, এখনও পাগলামো করে। তুলি ফ্যালফ্যাল করে তাকায়। এখনও ভালোবাসে, এখনও চায়। ইস, ডেইজি কতটা ভালোবাসত আয়শানকে। তুলির কষ্ট হয়। ফের আবারও অপরাধবোধে জর্জরিত হয়ে উঠে বসে বলল, ডেইজি, ওর কাছে অন্তত একবার যদি ক্ষমা চাইতে পারতাম রোজ। এই অপরাধবোধ আর বয়ে নিতে পারি না আমি। রোজ হাসল মৃদু, বলল, আমার সেদিনকার ব্যবহারের জন্য ক্ষমা করেছিস তুলি? তুলি বলল, তোর ব্যবহারটা অযৌক্তিক নয় রোজ। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না এতে। শুধু আমাকে একটু ক্ষমা দিস দয়া করে, নয়তো আমি কোনোদিন মরেও শান্তি পাব না রোজ। এটুকু বলেই তুলি পা বাড়াতে নিল। তার হৃদয় ভার লাগছে। রোজ ফের ডাকল, তুলি। হুম। তোকে কেমন প্রাণহীন লাগছে। আমি ভেবেছিলাম তুই সুইসাইড। তুলি চোখ বুঝল। যেতে যেতে বলল, আমি সুখী রোজ। নিচে আয়, নাস্তা করবি। তখন রাত। আজরান চোখ বুঝে টানটান হয়ে শুয়ে আছে। রোজ বেলকনিতে বসে। বোধহয় একটু পরই রুমে আসবে। আজরান অপেক্ষা করছিল বোধহয় চোখ বুঝে রেখেই। অতঃপর রোজ এলো। অতঃপর ডাকল, আজরান। আজরান চোখ বুঝে রেখেই উত্তর করল, হুম। আপনি সায়ানকে ইনভাইট করেছেন কাল? কেন? আজরান ওভাবে চোখ বুঝেই হাসে। চোখ খুলে বলল, ভাবলাম তোর বোধহয় ওই শুয়োরকে দেখতে ইচ্ছে করছে। ভদ্রতার খাতিরে হয়তো দেখা করে আসতে পারছিস না, এর থেকে ভালো হয় বাড়ি তোর ডেকে নেওয়া। তোদের দেখা হয়ে যাবে। হুম। আজরান এবারে উত্তর করে না, চুপ থাকে। ফের চোখ বুঝে। অতঃপর চোখ বুঝে থাকা অবস্থায় কিচ্ছুন পর বলে, ঘুমাবি না? নাকি আমি পাশে ঘুমাবো বলে ঘৃণায় ঘুমো নামবে না? আমায় তো ঘৃণা করিস। আর ওকে বিশ্বাস। বেঈমান সব কয়টা। রোজ কপাল কুচকাল। বলল, জেনে শুনে বেঈমানকে বিয়ে করেছেন কেন? কারণ বেঈমানটা মুখে না বললেও এখনো আমায় ভালোবাসে। রোজ হেসে বলল, বেঈমানদের ভালোবাসাও বেঈমানি করে আজরান। জানেন না? কথাটা বলে খাটের একপাশে খালি জায়গাটায় সে শরীর এলিয়ে দিল।
রোজের আলোতে ঘুম হয় না। কাল রাতেও ঘুমায়নি সে কারণেই হাত বাড়িয়ে আলো নিভাতে গিয়ে শুনল। করে দেখাক কেবল, প্রাণ নিয়ে নিব। রোজ আলো নিভাল। বলল, আপনার কি মনে হয় আমি চুপ করে থাকব? আজ রান আচমকায় অন্ধকারে রোজকে জড়িয়ে নিল। নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কপালে শীতল চুমু আঁকল। ফিসফিস করে বলছিল, তোর মরণ হলে আমার মরণ ও বাধ্যতামূলক জান। ঘুমা, শুভরাত্রি। রোজ শীতল কোন বরফখণ্ডের ন্যায় জমে গেল যেন আকস্মিক জড়িয়ে ধরাতে। হিম এক অনুভূতি বয়ে গেল শরীরময়ে। তখনও তার চোখজোড়ায় বিস্ময়। যে মানুষটা মুখে বেঈমান বলে শেষ 6 মাস এতটা কষ্ট দিয়েছে সে মানুষটাই এভাবে জড়িয়ে নিতে পারে? এভাবে জড়িয়ে কপালে চুমু দিতে পারে? মধ্যরাত। তুলির হাতে একটা ডায়েরি। ডায়েরিটা সে নতুন দেখছে না আজ। বহুদিন হলো সে এই ডায়েরিটা মেলে দেখে। বিড়বিড় করে। তুলি দীর্ঘশ্বাস ফেলে। ডায়েরির ভেতরে থাকা ডেইজির হাস্যোজ্জ্বল ছবিটা অনেকক্ষণ দেখল সে। একটাই ছবি এই ডায়েরিতে। ডেইজির ছবি। কি সুন্দর মেয়েটা! কি সুন্দর এই মেয়েটার হাসি! তুলি মৃদু হাসল ছবিতে তাকিয়ে। পরমুহূর্তেই কেমন যেন একটা কষ্ট অনুভব করল। বিড়বিড় করে বলল, ডেইজি তোমার সাথে আমার কেন জানি না কখনোই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। তুমি বোধহয় আমায় কম পছন্দ করতে। কিন্তু এটা জানো কি? তুমি যে বিষয়টার জন্য আমায় কম পছন্দ করতে সে বিষয়টা আসলো তুমিই পেয়েছ ডেইজি। উনার সুপ্ত ভালোবাসা তোমার জন্য ছিল, আমার জন্য নয় ডেইজি। বিশ্বাস করো, আমি সত্যিই এসব নিজে ঘটাইনি ডেইজি। আমি করিনি। আমি দোষী নয় ডেইজি। উনি আমাকে বিয়ে করেছেন কেন আমি জানি না, কিন্তু সত্যি বলছি ডেইজি আমি উনাকে কেড়ে নেইনি তোমার থেকে। সত্যিই কেড়ে নেইনি। আমি জানতাম তুমি তাকে ভালোবাসো। অসম্ভব রকম ভালোবাসতে। শুনেছি এখনো বাসো। আমায় ক্ষমা করে দিও ডেইজি। আমি এই অপরাধবোধ কতদিন বইব বলো? ক্ষমা করে দিও। এই কষ্টটা আমি আর বইতে পারছি না। সত্যিই পারছি না ডেইজি। সকালবেলায় রোজের ঘুমও ভাঙল আজ রানের বাহুবন্ধনে থেকেই। রোজ প্রথমে উসখুস করল। আজ রানের হাতটা সরিয়ে উঠতে চাইল খুব সাবধানে। অথচ পারল না। আজ রান আগের মতোই জড়িয়ে নিয়ে ফিসফিস স্বরে বলল, ঘুমা যান, সকাল হতে এখনো দেরি। রোজ ভ্রু কুঁচকে নেয়। সকাল হতে দেরি? অথচ ঘড়িতে স্পষ্ট এখন সকাল 6টা 10 মিনিট। বাইরে আলো ফুটেছে। যার দরুন জানালা দিয়ে বাইরে থেকে আলো এসে পড়েছে কিছুটা। রোজ চোখ ছোট ছোট করে তাকায় উল্টোদিক ফিরে। আজ রান ঘুমোচ্ছে, একদম বাচ্চাদের ন্যায়। চুলগুলো এসে পড়েছে কপালে। এলোমেলো। সুন্দরী দেখাচ্ছে দৃশ্যটা। রোজ আরও একবার ভাবে, এই মানুষটাকে সে ভালোবেসে আসছে কয়েক বছর আগ থেকেই। একদম কিশোরী বয়স থেকে। এই মানুষটাকেই অনুভূতি সব সঁপে দিয়েছিল সে। শুরুর দিকে এই অনুভূতিটা কোন একদিন পূর্ণতা পাবে ভরসা থাকলেও এই 2 বছর তার কোন অর্থই ছিল না। এই মানুষটাকে নিয়ে এই 2 বছর সে স্বপ্ন দেখেনি, কতবার যে ভুলার চেষ্টা করেছে। অথচ ভুলতে পারল কোথায়? এই যে আজ এই সকালটা সে দেখবে, আজ রানকে এতটা কাছ থেকে দেখতে পাবে ভেবেছিল সে এই 2 বছর? একবারও ভাবেনি। রোজ ছোট শ্বাস ফেলে উঠার জন্য বলল, চোখ খুলে দেখুন, সকাল হয়েছে। আজ রান চোখ খুলে না। বরং ছোট বাচ্চার ন্যায় গুটিসুটি হয়ে জড়িয়ে নিয়ে বলে, আর একটু ঘুমাই রোজ। মনে হচ্ছে বহুদিন পর আমি ঠিকমতো শান্তিতে ঘুমাচ্ছি। ঘুমোতে দে একটু। রোজ ফোঁস করে উঠে যেন শুধালো, আপনাকে ঘুমাতে নিষেধ করেছি আমি? আজ রান এবারে কথা বলে না।
ঘুমিয়েই থাকে যেন ওভাবে। চোখ বুঝে রোজ ফের উঠার জন্য নড়চড় করে। আজরানের বাহুবন্ধন ছাড়াতে কিছুটা ধাক্কা দিয়েই বলল, ছাড়ুন, এভাবে অস্বস্তি লাগছে আমার। ছাড়ুন। আজরানের বুকে আঘাতটায় লাগল। ব্যথায় মুখ চোখ কুঁচকে নিল সে। ব্যথায় আর্তনাদ করে। আহ! রোজের হঠাৎই খেয়াল হল আজরানের বুকে সে নিজেই আঘাত করেছিল। এখন আবারও সে নিজেই ব্যথা দিল। রোজ দ্রুত ব্যাকুল কণ্ঠে শুধাল, সরি, সরি, আমি দেখি, বেশি ব্যথা পেয়েছেন? এটুকু বলেই সে আজরানের শার্টের হাত রাখতে নিল। আজরান হাসে। রোজের মুখে চিন্তা ফুটে উঠেছে। আজরানের ব্যথা লাগলে রোজ এখনো চিন্তা করে? আগের মতো? আজরান হেসে বলল এবারে, আঘাতও তো তুইই দিলই জান। ব্যথাও দিলই। আমি সইতে পারব, সমস্যা নেই। তোরই তো দেওয়া। রোজ বড্ড অসহায় দৃষ্টিতে তাকায়। নরম কণ্ঠে বলল, আমি আপনাকে ইচ্ছে করে ব্যথা দেয়নি। আজরান বলে, ইচ্ছে করেই তো দিস। রোজ কপাল কুঁচকে ফেলে। জিজ্ঞেস করে, কখন? বহু ক্ষেত্রে, বহু সময় তুই আমায় ইচ্ছে করেই হার্ট করিস। রোজও বিপরীতে বলল এবারে, আপনিও তো অনেক ক্ষেত্রে আমায় ইচ্ছে করেই হার্ট করেছেন আজরান। অনেকভাবে অপমান করেছেন। প্রতিশোধ নিচ্ছিস তার? রোজ কাটকাট কণ্ঠে বলল, না। তাহলে? রোজ ছোটশ্বাস ফেলে বলে, কিচ্ছু না। বেশি ব্যথা পেয়েছেন? আজরান হাসে। এবারে অন্য পাশ ফিরে চোখ বুঝে সে বলে, ঘৃণাই তো করিস আমায়, ব্যথার এত খোঁজ নিয়ে লাভ কি বল? রোজের উত্তর জানে না? জানে, কিন্তু উত্তর দিবে না সে। আজরান কি রোজকে এতটাই নির্দয় ভেবে নিয়েছে যে সে আঘাত পেলে রোজ খোঁজ নিবে না? তুলি ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছে। রিকশার জন্য রাস্তার মোড়ে কিত্ক্ষণ দাঁড়াল সে। সাথে আছে আজরানের বোন কুহুও। ও কলেজে পড়ে। কোচিং এ যাবে ও এখন। অন্য সময় হলে বাবা বা ভাই দিয়ে আসত। আজ আজরান এখনো ঘুম থেকে উঠেনি, বাবাও চলে গিয়েছে, এই কারণে তুলির সাথেই যাচ্ছে। তুলিকে অবশ্য বারবার বলা হলো যাতে সাবধানে ওকে কোচিং এ নামিয়ে দেয়। তুলি হেসেই দায়িত্বটা নিল। আগে আয়শানের আম্মু মানে তার মামুনি থাকতে তাকেও কেউ ভার্সিটি নামিয়ে দিয়ে আসতে গেলে বারবার বলতো যাতে সাবধানে ওকে ভার্সিটি অবধি পৌঁছে দেয়। অথচ তুলি ছোট থেকেই মোটামুটি নিজের সব নিজে করতে পারত, নিজের খেয়াল নিজেই নিতে পারত, সে ভার্সিটিও একা একাই যাওয়া আসা করত। যাওয়ার সময় মামুনি কতবার যে বলতো সাবধানে যেতে। তুলির ভীষণ মনে পড়ে মামনিকে, ইচ্ছে হয় একবার জড়িয়ে ধরতে আগের মতো। অথচ কতদিন হয়ে গেল সে মামুনির সাথে কথা অবধি বলতে পারল না। তুলির চোখ টলমল করে যেন। কুহু সামনে থাকাতে অতি সাবধানে কান্না গিলে নিল সে। অতঃপর একটা সময় পর রিকশা পেল। প্রথমে কুহুকে উঠতে বলে পরমুহূর্তেই সে উঠে বসল। রিকশা চলতে লাগল। কুহুকে একটু পরই কোচিংয়ের সামনে নামিয়ে দিয়ে চলতে চলকে একটা সময় পর আয়শানের বাসাটা পেরিয়ে যেতে লাগল রিকশা। তুলির হৃদস্পন্দ শীতল লাগে এই জায়গাটায় আসল। একটা অনুভূতি জাগে। তুলি তার মায়ামায়া দৃষ্টি তুলে তিনতলার বেলকনিটার দিকে তাকায়। একটা তোয়ালে আর টি শার্ট শুকোতে দেওয়া আছে বেলকনির দড়িতে। একটু নিচেই একটা বেলি ফুল গাছের টব। যদিও ফুল নেই গাছটায়। তুলি তাকালো কিত্ক্ষণ। আয়শান ওখানেই থাকে। নিশ্চয় এতক্ষণে হসপিটালে চলে গিয়েছে। তুলি ছোটশ্বাস ফেলে চোখ সরাল। আয়শান তেমন বাড়ি না গেলেও মাঝে মধ্যে আয়শানের সাথে এই গলিটায় তার দেখা হয়ে যায়। আয়শান দায়িত্বের সঙ্গে প্রতিবার জিজ্ঞেস করে ভালো মন্দ। আয়শান অবশ্য সবসময়ই দায়িত্ববান ছেলে,
শুধু তাকে বিয়ে করার বেলাতেই বোধহয় দায়িত্বজ্ঞানহীনের মতো কাজটা করে ফেলেছে বলে তুলির ধারণা। তুলি পথ এগোয়, অতঃপর একটা সময় পর ভার্সিটি পৌঁছাল। তুলির রোজকার নিয়মই এটা। ভার্সিটি যায়, আসে, বাড়ির কাজে অংশ নেয়, সবার ভালোমন্দ দেখে। এই তো। এর বাইরে তার মনের কথা বলার মতো বা হাসি তামাশা করার মতো কোন বন্ধুবান্ধব নেই, কোন আপন মানুষ নেই। সে একা, বরাবরই একা। আগে তার একান্ত আপন বলতে অনেকে ছিল। তার মামনি, রোজ, আয়জান ভাই। এখন আর তেমন কারোর সাথে তুলি মিশে না। বেছে নিয়েছে দূরত্ব। ভার্সিটিতেও তুলির খুব একটা কাছের বন্ধুবান্ধব নেই। তুলি এই পুরো পৃথিবীতে নিজেকে খুব একা আবিষ্কার করল এই মুহূর্তটাই। সত্যিই তো সে একা। একা, নিঃসঙ্গ, যান্ত্রিক এক জীবন তার। তুলি মাঝে মাঝে এই জীবনটার প্রতি বিরক্ত হয়। মাঝে মাঝেই মনে হয়, এই জীবনটা যদি না থাকত। মা বাবার সাথে সাথে সে কেন মরে গেল না? কেন মা বাবা তাকে একা ছেড়ে গেল? কেন? দুপুরের খাবারের আয়োজন করা হলো বেশ গুরুত্ব দিয়েই। আজরান সব খাবার ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। আম্মুকে বারবার বলছিল যাতে সব খাবারই স্বাদ হয়, বিশেষ অতিথি আসবে। বার কয়েক রোজকে ডেকে বলেছেও। রোজ দেখ তো আয়োজনটা ঠিক হলো কিনা। তোর উনার পছন্দ হবে তো? রোজ রাগে কেবল ফোঁসফোঁস করে আজরানের কার্যকলাপ দেখছিল। অতঃপর আজরানকে একা পেয়ে একবার শক্ত স্বরে শুধালো ও। এমন নাটক করছেন কেন? যেন কোন রাজ্যের প্রধানমন্ত্রীকে আপনি ইনভাইট করেছেন? আশ্চর্য। আজরান হাসে। বলে, তোর মনের রাজ্যের রাজা নাও, বুঝতে হবে তো। রোজ দ্বিগুণ রাগে। বলে, কে বলেছে আমার মনের রাজ্যের রাজা? আমি বলেছি আপনাকে? বলেছিস। রোজ ফের বলল। কখন? আজরান এড়িয়ে গেল যেন। বলল, অত সব ভাবতে হবে না, তুই দেখ আয়োজনে কোথাও কম হচ্ছে কিনা। তুলি ফিরল বিকেলে। ভার্সিটি শেষ হওয়ার পর মায়ের কবরে গিয়েছিল সে, অতঃপর অনেকটা সময় নীরব বসে থেকে কেঁদেছে সে। ওই একটা জায়গাতেই নীরব তুলি তার কথাগুলো আওড়াতে পারে। বুকের ভেতরে জমিয়ে রাখা কথাগুলো উগরে দিতে পারে। তুলি নিজের ভেতরে সব কথা বলে যখন বাড়ি ফিরল ঠিক তখনই সোফায় বসা দেখল আজরান আর সায়ানকে। সায়ান কেমন নীরব দৃষ্টিতেই যেন তাকালো তুলির দিকে। চোখাচোখি হতেই একটা বিষাদ হাসি উপহার দিয়ে বলল, তুলি, কেমন আছো? তুলি সায়ানকে দেখেই শান্ত দৃষ্টিতে চাইল। পরমুহূর্তেই সায়ানের শান্ত অসহায় দৃষ্টি দেখে সে অস্বস্তিতে পড়ল যেন। সে জানে সায়ানের চোখের ভাষায় কি আছে বা কি ছিল আগে। একজন মেয়ে হিসেবে সে এটুকু খুব ভালোভাবেই বুঝে উঠতে পারে। কিন্তু একটা বিবাহিত মেয়ের দিকেও এভাবে তাকানো মানানসই কি? তুলি ছোটশ্বাস ফেলে। সায়ানের জন্য তার অনুভূতি কোনকালেই ছিল না। আগেও ছিল না, এখনও নেই। তবুও এভাবে অসহায় দৃষ্টিতে তাকালে তাকে অস্বস্তিতে পড়তে হয়, মনে হয় যেন সায়ানের এই অসহায় দৃষ্টির জন্য সে দায়ী। সবকিছুর জন্যই তো সে দায়ী। তুলি দীর্ঘশ্বাস ফেলে ছোট করে উত্তর করল, ভালো আছি সায়ান ভাই। সায়ান ভদ্রভাবে হাসি উপহার দিল। তুলি বিনিময়ে ভদ্রতা নিয়েও একবার জিজ্ঞেস করল না সে কেমন আছে। জিজ্ঞেস করা উচিত ছিল না? হেসে বলল, তোমায় দেখে ক্লান্ত লাগছে তুলি, ফ্রেশ হয়ে এসো বরং। তুলি যেন স্বস্তিই পেল এবারে। যাক, একটা না একটা কারণে সরে পড়া গেল এখান থেকে। তুলি দ্রুত মাথা নাড়িয়ে নিজের রুমে গেল। মুখ চোখে পানি দিয়ে ফ্রেশ হল। অতঃপর তীব্র ক্লান্তি নিয়ে যখন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ঠিক তখনই বাইরে থেকে কুহু ডাক দিল। অস্ফুট স্বরেই বলল, তুলি আপু, এই তুলি আপু, শুনছ তুমি? তুলি ক্লান্ত ভঙ্গিতে চোখ বুঝে নিলেও এবারে উত্তর করল,
শুনছি কুহু, আয়। দরজা খোলাই আছে। কুহু এলো দ্রুতই। তুলিকে উচ্ছ্বাস নিয়ে বলল, একটু শপিংয়ে যাব, নিয়ে যাবে তুলি আপু? তুমি সাথে গেলে কেউ কিছু বলবে না। তুলি চোখ মেলে চাইল এবার। সারাদিনের ক্লান্তি কেমন চোখে ভাসছে যেন। বলল, কিন্তু এখন কিসের শপিং করবি কুহু? রোজ আপুর জন্য। আমার ভাবি হয়েছে বলে কথা। কিছু গিফট করব না বলো? তুলি মাথা নাড়াল। উঠে বসে হেসে বলল, ওহ, তা ঠিক। আমারও কিচ্ছু দেওয়া হয়নি রোজকে। দেওয়া উচিত। তুমিও কি কিছু কিনবে রোজ আপুর জন্য? তুলি ছোটশ্বাস ফেলে বলল, হয়তো। গিয়ে তৈরি হয়ে আয় কুহু। অতঃপর উঠে বসে তুলি ব্যাগ হাতড়াল। মাসের শেষ দিক এখন। তুলি মোটামুটি এই বাড়িতে থাকা খাওয়া ব্যতীত বাকি সব নিজের খরচ নিজেই বহন করা শিখেছে এই 2 বছর। আগে তার মামুনি থাকতে তাকে খরচ করতে দেওয়া হতো না। এখন মামুনি নেই, তার সঙ্গে তেমন কথাও বলে না। তুলির প্রথম দিকে তখন এইচএসসি শেষ করে কষ্টই হল মামুনি ব্যতীত অন্য কারোর টাকা খরচ করতে, আয়েশানের টাকা খরচ করতে। বিয়ে, এত সব ঝামেলা সবর এইচএসসির পরই হল হুট করে। অতঃপর ভার্সিটির অ্যাডমিশন, প্রস্তুতি, ভার্সিটিতে ভর্তি এই নিয়ে প্রায় অনেক টাকাই আয়েশান খরচ করেছে। তুলির এই এতকাল টাকা পয়সা খরচ, নিজের খরচ এসব নিয়ে ভাবনা চিন্তা না হলেও আয়েশানের সাথে বিয়েটা হওয়ার পরই সে আবিষ্কার করল তার নিজে খরচটা নিজের বয়ে নেওয়া উচিত। সবাই আদর স্নেহ করলেও দিনশে সেই কেউই নিজের সম্পূর্ণটা দিয়ে তো তাকে ভালোবাসেনি। তার প্রমাণ সে পেয়েছে আয়েশানের সাথে বিয়ের পরপরই। তুলি প্রথম আয়েশানের খরচ করা নিয়ে কিছু বলতে না পারলেও একটা সময়ে গিয়ে সে একটা টিউশন জোগাড় করল। অতঃপর তারপর থেকে আয়েশানের দেওয়া টাকা সে তেমন খরচ করেনি। আয়েশান মাসে মাসে তাকে টাকা দিলেও তুলি টাকা দিতে না বলেছিল 2 বার, আয়েশান শোনেনি। তুলিও আর কথা বলেনি। টাকাগুলো অ্যাকাউন্টে আসে, ওভাবেই থাকে। তুলি বরং চেষ্টা করে প্রথম দিকের খরচ করা টাকাটাও ফিরিয়ে দিতে। কিন্তু অভদ্রতা হিসেবে দেখাবে বলে আর ফেরত দেওয়া হয়নি। আর যাই হোক, সে তো এই বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবে না। এই বাড়ি তাকে অনেক দিয়েছে। এখন এসে টাকা ফেরত দিল তা নিমকহারামির মতো দেখাবে। তুলি ছোটশ্বাস ফেলে। টিউশনি টাকা থেকে বৃদ্ধ দাদি এবং একটা এতিমখানায় মাসে 2 দিন সময় কাটাতে গিয়ে কিছুটা খরচ সে করে। এরপরও কিছু জমানো থাকে। ওই জমানো টাকা দিয়েই আগের মাসে সে দাদির চিকিৎসার জন্য খুব বেশি টাকা পাঠিয়েছিল। যার দরুন হাতে এখন কেবল 1002 টাকাই তার আছে কেবল। তুলি ওই টাকা দিয়েই উপহার কিনবে বলে চুল আছড়ে তৈরি হল। ততক্ষণে কুহু তৈরি হয়ে চলে এল। প্রথমেই জিজ্ঞেস করল, তুলি আপু, জানো, আমি আম্মুর থেকে 1015 টাকা এনেছি উপহার কেনার জন্য। আচ্ছা, তোমার বাজেট কত আপু কি কিনবে? তুলি হাসল। বলল, বাজেট? উপহার তো বাজেট দিয়ে বিচার করে না কুহু। তাই না? কুহু দ্রুতই মাথা নাড়াল। বলল, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তবুও জানতে চাইলাম আর কি। রোজ রুমেই ছিল। সায়ানের সাথে খুব একটা কথাবার্তা তার হয়নি। তবে আজরানের সাথে খুব করে কথা হলো সায়নের। হয়তো এখনো সায়ানের সাথেই কথা বলছে আজরান। রোজ ছোটশ্বাস ফেলে। সায়ানের কাছে শুনেছে ডেইজি পাগলামো করছে আবারও। রোজের মা মেয়ের জন্য এখনো চিন্তিত। আর বাবার কথা কীই বা বলবে। রোজ এরপর থেকেই সিদ্ধান্ত নিল বাবার বাড়ি যাবে সে। সেদিন যায়নি মানে এই না যে সে পুরোপুরি আজরানকে মেনে নিয়েছে। এমন নয়তো আজরানের সাথে সংসার করার জন্য সে সব মেনে নিয়েছে। সে সেদিন মেনে নিয়েছিল কেবল আজরানকে যাতে জেলে যেতে না হয় এই কারণে। আর এখন বাবার মাথা গরম নিশ্চয়। সেদিন সে যেভাবে বাবাকে যাবে না বলল এরপর নিশ্চয় ও বাড়ি ফিরলে বাবা তাকে বাড়ি তুলবে না আদর করে। রোজ ভাবে।
ভাবতে ভাবতেই সে বুঝে না আজ রানও কি তাকে যেতে দিবে এত সহজে। রোজকে পালাতে হবে, কিন্তু এতগুলো মানুষের চোখে ফাঁকি দিয়ে পালাবে কি করে সে? এই জন্য সায়ানকে বলেও রেখেছে যদি পালাতে নাই পারে সে তবে যেন ডেইজিকে নিয়ে একদিন কোন রেস্টুরেন্টে আসে, সে দেখা করতে যাবে। কিন্তু এসব বিষয়ে আজ রান জানলে কি হবে সেটাই ভাবে সে। রোজ যখন এসবই ভেবে যাচ্ছিল ঠিক তখনই কেউ তার কাঁধে থুতনি ঠেকাল। রোজ কিছুটা চমকালেও পরমুহূর্তে বুঝে ওঠে তা আজরান। ভ্রু কুঁচকে পিছু ফিরে দ্রুত বলল, কি? আজ রান ও একইভাবেই বুকে হাত দিয়ে দাঁড়াল। বলল, কি জান, বারবার প্রমাণ দিচ্ছিস তুই বিশ্বাসঘাতক? কেন বল? এত সুন্দর করে ক্ষমা করছি, ভালোবাসা দিচ্ছি, পছন্দ হচ্ছে না? রোজ বিভ্রান্ত চাহনিতে তাকায় যেন। আজ রান হাসল, একটা গা ঝালানো হাসি উপহার দিয়ে বলল, সায়ানকে টেনে এক কোণায় নিয়ে গিয়েই কেন কথা বললি জান? তুই চাইলে আমি তোদের স্পেস দিতাম তো, তাই না? রোজ ভ্রু কুঁচকে নিল। সায়ানকে সে টেনে এক কোণায় নিয়ে যায়নি মোটেই, শুধু একপাশে গিয়ে কথা বলেছে, পরিবারের কথা জিজ্ঞেস করেছে। এটা বিশ্বাসঘাতকতা কিভাবে হল? রোজ আচমকা হল যেন। কপাল কুঁচকে বলল, আপনি আসলেই অতিরিক্ত করছেন আজরান, সবকিছুতে অতিরিক্ত ভাবছেন। আজ রান হাসে, আচমকায় এক হাতে রোজকে টেনে এনে নিজের সামনে আনল। ধারালো এক চাহনি উপহার দিয়ে শাসিয়ে বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস না রোজ। তোকে ছুঁয়ে বলছি জান, এবার যদি তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস তবে তোর চোখের ওইটুকু অনুভূতির দিকেও আমি চাইব না। রোজ ফুঁসে উঠে যেন। বলল, বারবার বিশ্বাসঘাতক শব্দটা আমার ক্ষেত্রে ইউজ করছেন কেন? বলুন। আজ রান হাসল, বলল, কারণ তোরাই বিশ্বাসঘাতক। তোর বাপও বিশ্বাসঘাতক, তুইও। বছর দুয়েক আগে তোর বাপ বিশ্বাসঘাতকতা করে আমাদের পুরো কোম্পানি শেষ করতে চাইল, আর এখন তুই বিশ্বাসঘাতকতা করে আমায় শেষ করতে চাইছিস। রোজ রেগেই তাকাল, বলল, আমার আব্বু বিশ্বাসঘাতকতা করেছে রাগে, প্রতিশোধ নিতে, কারণ এর আগে আপনারা বিশ্বাসঘাতকতা করেছিলেন আজরান। আব্বু শুধু প্রতিশোধ নিয়েছিল, কেবল। আজ রান হেসে বলল, প্রতিশোধ? খুব ভালোই পারে নিতে তোর বাপ, কিন্তু আমাদেরটা বিশ্বাসঘাতকতা নয়, প্রতিশ্রুতি ভঙ্গ, যা বড় আব্বু ভুলবশত আয়শান ভাইয়ের মতো না নিয়েই দিয়ে ফেলেছিল। রোজ দৃঢ় চাহনিতে চেয়ে বলল, আমার আব্বা সে প্রতিশ্রুতি পেয়ে আজহার আঙ্কেলকে চোখ বন্ধ রেখে বিশ্বাস করেই ভেবেছেন যে বিয়েটা হবে। কিন্তু হল না তো, বিশ্বাস তো ভঙ্গ হলই, তাই না? আজ রান চুপ থাকল, অতঃপর কিক্ষণ চুপ থেকে কেমন করে যেন হাসল। বলল, তৈরি হয়ে নে রোজ, একটু শ্বশুরবাড়ি ঘুরে আসব চল। মানে? তোর বাবার বাড়ি আর কি। যাবি না? রোজ ভ্রু কুচকায়। বলে, কেন যাবেন? সে কি, শ্বশুরবাড়ি যেতে পারব না আমি? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? এই 2 বছরে তো কখনো যাননি, হঠাৎ কেন যেতে হবে? আজ রান উত্তর করল, এই 2 বছর তো আমি ও বাড়ির জামাই ছিলাম না, ও বাড়ি আমার শ্বশুরবাড়ি ছিল না, তাই না? এখন ও বাড়ির মেয়ে আমার বউ। যেতে হবে না? রোজ শান্ত স্থির দৃষ্টিতে তাকায়। অতঃপর বলে, ঝামেলা হবে জানেন আপনি। আজ রান বিনিময়ে বলল, এত ঝামেলা করে লাভ আছে বল? একটাই তো বউ। রোজ আগের মতোই স্থির শান্ত ভঙ্গিতে চেয়ে থাকল। অতঃপর বলল, আমি বাবার সাথে তখন যাইনি মানে এই না যে আমি আপনাকে ভালোবেসে মেনে নিয়েছি আজরান। জানেন আপনি? আজরান হুট করেই ভ্রু বাঁকাল, চাহনি কঠিন করল, জিজ্ঞেস করল, জানি তো কবে পালাচ্ছিস জান? রোজও ভ্রু বাঁকিয়ে তাকাল, উত্তর করল, সময় বুঝে। এভাবে তো আর আটকে রাখতে পারবেন না আজরান।
আর না তো আমি থাকব। আজরান ও মাথা নাড়িয়ে বলল, তা ঠিক, আমি ভেবেছিলাম তুই আজ সায়ানের সাথে পালিয়ে যাবি। কিন্তু আশ্চর্যের বিষয় গেলি না। তার চেয়েও আশ্চর্যের বিষয় সায়ানের চোখ তোর প্রতি অতটা পড়তে তো দেখলাম না। কেমন যেন একটা উদাসীনতা। কাউকে যেন খুঁজছিল এ বাড়িতে। তোকে পাত্তা না দিয়ে এমন করছিল কেন তোর সায়ান? আশ্চর্যের বিষয়। কোথায় আমি ভেবেছিলাম আমার বউয়ের দিকর তাকানোর অপরাধের ওর একটা যাচ্ছেতাই শাস্তি দিব। আপনি কি সবসময় পর্যবেক্ষণ করছিলেন? বউয়ের হবু বর ছিল বলে কথা। নজর রাখব না? কুহু আর তুলি বের হলো সন্ধ্যের একটু আগেই। কুহু গাড়ি নিতে চাইলেও তুলিই বলে কয় রিকশায় যাবে বলল। কুহু রাজি হতো না যদি না, সাথে ফুসকারও প্ল্যান টানা হল। অতঃপর রিকশায় উঠল দুইজনে। এখনও বের হওয়ার সময় আজরানের মা বারবার বলেছে যাতে কুহুকে দেখে রাখে। তুলি কুহুকে দেখেই রাখল। রিকশায় উঠতে পর্যন্ত সাবধানে উঠতে বলল। অথচ কয়েক মিনিটের পথ অতিক্রম করতেই তাদের রিকশাটা একটা সিএনজির সাথে ধাক্কা লেগে আচমকা উল্টে পড়ল। তুলির দিকেই একপাশ হয়ে পড়ল রিকশাটা। মুহূর্তেই তুলি কুহু দুইজনেই যেন কিছু বুঝে উঠল। ধপাস করে পড়ে রাস্তা খসখসে জমিনে দুইজনেই ব্যথা পেয়েছে। কুহুর হাতে ব্যথা পেয়েছে, কপালের দিকটা কেটে গিয়েছে, সাথে বাম হাতটাও কাটল। আর সে রক্তটা দেখেই কুহুর যাচ্ছে তাই অবস্থা। কাঁদতে কাঁদতে প্রায় আধমরা সে। তুলি ছোট ছোট চোখ করেই তাকায়। অতঃপর নিজে যা ব্যথা পেয়েছে তা হজম করে নিয়ে আরও একটা রিকশা ডাকল। কুহুকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রিকশায় উঠতে বলতেই ও দ্বিগুণ কান্না জুড়ে দিল। অতঃপর বলল, আম্মুকে কল দাও আপু, আম্মুকে দাও। আমি আম্মুর কাছে যাব আপু। বলো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বলো আপু। কত কেটে গিয়েছে, আমি কত ব্যথা পেয়েছি আপু। বেচারা তুলি উপায় না পেয়ে কল করল। জানে সে, এই দোষটাও তার উপরই উঠানো হবে। ছোটশ্বাস ফেলে জানাল সে সবটা। কুহুর মা সমস্ত শুনেই আহাজারি জুড়লেন। জানালেন আয়েশানের হসপিটালেই যাতে নেয় কুহুকে। আয়েশানের হসপিটালের দূরত্বও কম। আয়েশানও আছে, চিকিৎসা ভালো হবে। অথচ তুলি চাইছিল ওই হসপিটালে যাতে না যেতে হয়, সে অন্য হসপিটালে যাওয়ার জন্য বলেও দিয়েছিল রিকশাওয়ালাকে, কিন্তু বড়দের আদেশ যখন তখন তো তা তাকে পালন করতেই হবে। নিজের মতো কথা বলার অধিকার তার এখনো জন্মেছে কি? তুলি রাজি হল। কুহুর সাথে কথা বলিয়ে দ্রুত রিকশা নিয়ে ছুটল হসপিটালের উদ্দেশ্যে। অতঃপর পৌঁছাল ও। কোথাও আয়েশানকে না দেখতে পেয়ে সে স্বস্তিই পেল। দ্রুত ওখানকার নার্স আর ডক্টরকে বলিয়ে কুহুর চিকিৎসা করাল। তেমন বেশি আঘাত পায়নি, খুব অল্পই। তবুও প্রেসক্রিপশন দেখে ওষুধ, ব্যান্ডেজ সব করাল তুলি। বিল পে করল। অতঃপর কুহুকে নিয়ে চলে যাবে ভাবতেই ছুটে এলো কুহুর মা, ফুফু, আজরান। কুহুকে দেখেই কেঁদে উঠলেন কেমন। অতঃপর তুলিকে শুধালেন। তুলি, তোকেই তো বারবার করে বললাম আমার মেয়েটাকে দেখে রাখতে। বলিনি? কি দেখাশোনা করলি বল? আমার মেয়েটার এখন এই অবস্থা। তোর তো কিছু হলো না, আমার মেয়েরই হাত পায়ে কপালে ব্যান্ডেজ। তুলি হাসল। তাকিয়ে থাকল কেবল কেমন করে, অতঃপর পায়ে কোনোরকমে ভর দিয়ে দিয়ে একপাশে গিয়ে বসল সে। এতক্ষণ ও সে কোনোরকমে বাম পায়ে ভর দিয়ে দিয়েই চলছিল, কুহুকে এই পথটা এনেছেও এভাবে। বোধহয় ভালোই ব্যথা লেগেছে। ডান পাটা ছোঁয়ানোও যাচ্ছে না মাটিতে। হাতের কনুইগুলোও জ্বলছে খুব। তুলি অবশ্য খুব একটা খেয়াল করেনি নিজের ব্যথা নিয়ে। গুরুত্ব দেয়নি। তবে এখন হাসি পাচ্ছে তার। যে ব্যথাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয় লোকের কাছে সে ব্যথায় তত বেশি গুরুতর। এই যেমন, তুলি তার ব্যথাকে গুরুত্ব দিচ্ছে না বলে তা অতটুকু গুরুতর নয়। আয়েশান এতটা সময় ওটিতে ছিল। আজরানের মা হসপিটালে এসে পৌঁছানোর আগে তাকে ৩০-এর উপরে কল দিয়েছে, যা তার চোখে পড়ল এই মাত্রই ওটি থেকে বের হওয়ার পর। আয়েশান ক্লান্ত ভঙ্গিতে নিজের কেবিনে বসে কল ব্যাক করল।
অতঃপর জানতে পারল কুহুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তুলির সাথে পাঠানো হয়েছিল কোন প্রয়োজনে, তুলির কিছু না হলেও কুহু খুব আঘাত পেয়েছে। এটুকুই জানল ছোট্ট আম্মুকে কল করে সে। এটাও জানল যে তারা এখনো হসপিটাল থেকে যায়নি। আয়শান তা শুনে দ্রুতই পা চালাল। তুলির কিছু হয়নি এটা শুনে স্বস্তি পেলেও কুহু আঘাত পেয়েছে এটাই চিন্তার কারণ হল। বেশি আঘাত পেল কিনা, তাই তো দ্রুতই গেল। অতঃপর গিয়েই দেখা গেল কুহুকে ঘিরে আছে তার ছোট আম্মু, ফুফি। সে ছোটশ্বাস ফেলে এগোল। কিছুটা দূরে একপাশে দেখা গেল তুলি একদম শান্ত বাচ্চার মতো বসে আছে। আয়েশান এগিয়ে ছোটশ্বাস ফেলে প্রথমে কুহুকেই জিজ্ঞেস করল, কুহু, এখন কেমন লাগছে? বেশি কষ্ট হচ্ছে? কোথায় কোথায় ব্যথা পেয়েছিস হু? তুলি তাকিয়ে দেখল এবারে। কুহু কেঁদে ফেলেছে প্রায়। মেয়েটা তার আম্মুকে দেখে একবার কেঁদেছে বাচ্চাদের মতো, এখন আয়েশানের আদুরে স্বর শুনে আবারও কেঁদে উঠল বাচ্চাদের মতো। ওই যে, যেখানে বেশি ভালোবাসা পাওয়া হয় ওখানেই আমরা অল্পতেই কেঁদে ফেলতে পারি। অল্পতেই ফ্যালফ্যাল করে টলমল চাহনি ফেলতে পারি। কুহুও বোধহয় তার ব্যতিক্রম করল না। কেঁদে উঠে জানালো সে খুব ব্যথা পেয়েছে। আয়েশান এবারে ছোটশ্বাস ফেলে কুহুর মাথায় হাত বুলাল। তারপর ব্যান্ডেজগুলো দেখল। যেটুকু আঘাত পেয়েছে ব্যান্ডেজ করা হয়েছে। তাছাড়া অ্যাক্সিডেন্টের বর্ণনা শুনে বা ব্যথা পাওয়ার বর্ণনা শুনে তার মনে হল না খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। ছোটশ্বাস ফেলে কুহুকে বুঝিয়ে জিজ্ঞেস করল এবারে, আর কোথাও ব্যথা পেয়েছিস কুহু? এই ব্যান্ডেজগুলো ছাড়া আর কোথাও ব্যথা পেয়েছিস? পেলে তা ডক্টরকে জানাতে হবে তো। কুহু বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, তুমিও তো ডক্টর বড় ভাইয়া। আয়েশান হেসে ফেলল। অতঃপর বলল, হ্যাঁ, কিন্তু আমি তো নিউরোলজিস্ট কুহু। তুই বল, আর কোথাও ব্যথা পেয়েছিস? আর কোথাও ব্যথা হচ্ছে বল। ইন্টারনাল কোন সমস্যা হলে তো ক্ষতি হবে। কুহু টলমল চোখে তাকিয়েই উত্তর করল এবারে, না বরত ভাইয়া, আর কোথাও ব্যথা পাইনি। আয়েশান কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ডক্টর ওষুধ দিয়েছে না? বাসায় গিয়ে রেস্ট করবি, দুষ্টুমি করবি না, দেখবি ঠিক হয়ে যাবে অল্পদিনে। এটুকু বলেই কুহুর মায়ের দিকে চাইল সে। বলল, চলে যাচ্ছেন এখন ছোট আম্মু? আজ রান কোথায়? কুহুর মা মুহূর্তেই উত্তর করল, হ্যাঁ, কুহুরও সুবিধা হয় বাসায় গেলে। রেস্ট নিতে পারবে। আজ রান গাড়িতেই, মাত্রই গেল। আয়েশান মাথা নাড়াল। অতঃপর জানাল, আচ্ছা, তাহলে রেস্ট নিক বাড়িতে গিয়ে। আশা করি সুস্থ হয়ে যাবে দ্রুত। কুহুর মা যেন নিশ্চিত হতে পারল না তবুও যে মেয়ে সুস্থ হয়ে যাবে। দ্রুত জানালেন, আমি আর তুলির সাথে কোথাও পাঠাবো না আমার মেয়েকে দেখো। তুলি এতটা বেখেয়ালি জানলে আমি পাঠাতামই না ওর সাথে। আয়েশান ভ্রু কুঁচকে নিল এবারে। একবার তুলির দিকে তাকাল। তুলি ততক্ষণে চলে যাবে শুনে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। আয়েশান ওর দিকে একবার তাকিয়েই ভ্রু কুঁচকে বলল, তুলি কি করেছে ছোট আম্মু? কুহুর মা দুঃখ করে শুধালেন, ওকে বলেছিলাম আমার মেয়েকে দেখে শুনে রাখতে। ও আমার মেয়েটাকে দেখে রাখল না। দেখে রাখলে কি এমন হতো বলো? আয়েশান এবারে শান্তি ভঙ্গিতেই উত্তর করল, কুহু তো ছোট বাচ্চা নয় ছোট আম্মু। আর তুলিও কি করবে এখানে? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কুহুর মতো আঘাত তুলিও পেতে পারত। পায়নি তো আয়েশান। আয়েশান হুট করেই শান্ত শীতল চাহনিতে তাকাল। ভ্রু উঁচু করে বলল, পেলে খুশি হতে? কুহুর মা যেন এবার কিছু রেগে গেল। সুধাল, কি বুঝাতে চাইছ? আয়েশান এবারে শুধু বলল, কিছু না। পরমুহূর্তেই আয়েশান ছোটশ্বাস ফেলে তুলির দিকে চাইল ফের। আসলেই কি ব্যথা পায়নি তুলি? নাকি ব্যথা পেয়েও হজম করে বসে আছে ওভাবে? ব্যথা পেলেও তো বলার মেয়ে নয় এই তুলি।
নির্ঘাত চুপচাপ বসে থাকবে এভাবে। আয়েশান এগুলো ওর দিকেই। অতঃপর সম্মুখে দাঁড়িয়ে সুধাল। দুইজন একই রিকশায় ছিলি, ও ব্যথা পেল অথচ তুই ব্যথা পেলি না তুলি? আমার বিশ্বাস হচ্ছে না এটা। তুলি এবারে সরাসরি দৃষ্টি রাখল। বিশ্বাস হচ্ছে না মানে? কি বুঝাতে চাইছে আয়েশান? সে ব্যথা পায়নি মানে সে কুহুকে ইচ্ছে করে ব্যথা দিয়েছে? একটু আগেই তো ছোট মামুনির কথাতে স্পষ্ট বুঝা গেল ব্যথা পায়নি, এটাতে উনি খুশি নন। হয়তো সন্দেহ করছে সে ইচ্ছাকৃতভাবে আঘাত দিয়েছে। তুলি মনে মনে ভেবে নিল বাকি সবার মতো আয়েশানও তাকে দোষারোপ করছে। আর দোষারোপ করার ভঙ্গিটা এই প্রশ্নের মাধ্যমেই সুধাল বোধ হয়। তুলি মৃদু হাসল কেবল। নিজের মায়ামায়া দৃষ্টিতে আয়েশানের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, কুহু আমার বোনের মতো আয়েশান ভাই, ওকে আমি নিজে থেকে ব্যথা দিইনি। বিশ্বাস করুন, ওর সাথে আমার কোন শত্রুতা নেই। আয়েশান শান্ত স্থির একটা দৃষ্টিই নিক্ষেপ করল এবারে। তুলি এমন কেন? কেন ভাবে যে সবাই সবকিছুর জন্য তাকেই দায়ী করবে? আয়েশান তো স্বাভাবিকভাবে ব্যথা পেয়েছে কিনা এই উত্তরটা জানার জন্যই প্রশ্নটা করল। সরাসরি জিজ্ঞেস করলেও কি উত্তর দিত এই মেয়ে? দিত না। তাই তো এভাবে জিজ্ঞেস করেছে। অথচ তুলি অন্যভাবে নিল। আয়েশান গম্ভীর স্বরে শোনাল, কুহুকে তুই ব্যথা দিয়েছিস এমনটা আমি বলেছি তুলি? নাকি তুই ওকে ব্যথা দিয়েছিস কিনা, শত্রুতা আছে কিনা এইটা জানতে চেয়েছি? আয়েশানের স্বরটা ঠান্ডা হলেও একটা দৃঢ়তা এসে বাঁধল যেন কোথাও। তুলি সেই দৃঢ়তায় চুপ হয়ে গেল। উত্তর করল না আর। শান্ত স্থির কোন স্রোতস্বিনীর ন্যায় সে বরাবরই শান্ত। এখন ও শান্তি স্থিরভাবেই সে দাঁড়িয়ে রইল। আয়েশান ফের বলল, তুই কি ভাবিস আমরা মানুষ না তুলি? তোকে সবসময় আমরা খারাপ ভাবি, এটা কেন ভাবিস? বল। তুলি এবারেও উত্তর করল না। দেখল কুহুকে নিয়ে এগোচ্ছে ফুফু আর ছোট মামনি। সেও পা বাড়াতে নিয়ে বলল, কুহুকে তো বাসায় গিয়ে রেস্ট করতে হবে, যেতে হবে। যাচ্ছি, ভালো থাকবেন। আয়েশান শান্তভাবেই তাকালো এবারও। তুলি এক পা ফেলেছে মাত্র। অতঃপর তুলিকে পা ফেলতে দেখে এবারে ভ্রু বাঁকাল সে। স্পষ্ট বুঝা যাচ্ছে তুলি পা ফেলতে পারছে না। কষ্ট হচ্ছে। অথচ এই মেয়ে নাকি ব্যথা পায়নি। আয়েশান মনে মনে নিজেকেই গালি দিল এতক্ষণ এই কথা বিশ্বাস করার জন্য যে তুলি ব্যথা পায়নি। মুহূর্তের মধ্যেই তুলি অন্য পা ফেলার আগে সে তুলির এক হাতে টেনে ধরল, বাম হাতের কনুই ধরে। কুহুকে কিছু না বলে ফুফু আর ছোট আম্মুকে গম্ভীর বলল, তোমারা একটু গাড়িতে গিয়ে বসো ফুফু, তুলি একটু পড়ে আসছে। তুলি ঘাড় ফিরিয়ে তাকায়। বাকিরা তেমন উত্তর না করলে ও সে ভ্রু কুচকাল। কেন সে পড়ে যাবে? প্রশ্নটা মাথায় ঘুরিয়ে শান্তস্বরে বলল সে। একটু পর। আয়েশান ও মাথা নাড়িয়ে জানাল, হ্যাঁ, একটু পর। তুলি এবারে আর উত্তর করল না। নিশ্চুপ দাঁড়িয়ে থাকল। আয়েশানের এই চুপচাপ মেয়েটাকে চুপচাপ দেখে উল্টো রাগ লাগল। বলল, তারপর বল, কতটুকু ব্যথা পেয়েছিস? কি ভাবিস নিজেকে? তুই কি সব জানিস? তুই কি চালাক? আর আমরা সবাই বোকা? তুলি চুপি আছে। কেমন মায়ামায়া নজর যেন চোখজোড়ায়। আয়েশান ফের বলল, কি হলো বল? তুলি এবারে উত্তর দিল, তেমন একটা ব্যথা পাইনি। আয়েশানের রাগ লাগল আরও। ভ্রু বাঁকিয়ে বলল, তাহলে হাঁটতে পারছিস না কেন? তুলি সঙ্গে সঙ্গেই পায়ে তাকাল। বুঝা যাচ্ছে সে ব্যথা পেয়েছে, নাকি ফোলা দেখাচ্ছে। কিভাবে বুঝল? তুলি হতাশ হয়ে উত্তরে বলল, পায়ে একটু লেগেছে কেবল। আয়েশান জানে ব্যথাটা কেবল একটু নয়। তাই তো ভ্রু নাচিয়ে বলল, কেবল একটু। এটুকু বলেই তুলির কনুই ছেড়ে দিতেই তার অনুভব হল তার হাতে তরল কিছু লেগে আছে যেন। আয়েশান হাত মেলে দেখল, অতঃপর সঙ্গে সঙ্গেই দেখল তুলির হাত ধরার সেই কনুইয়ের অংশটায়। মুহূর্তেই বুঝতে পারল তুলির হাত কেটেছে।
কনুই এর দিকটা জামা কিছুটা ছেড়াও। আয়েশান ছোটশ্বাস টেনে কেবল বলল, অথচ তোর হাতের কনুইও ভেজা লাগছে। ওখানেও। তুলি শুনল না। দুটো কনুই এবং হাতের কিছু অংশ জ্বালা করছিল এতক্ষণ। সে জানে কেটেছে। তবে এটা আয়শান জেনে যাওয়াতে তার নিজেকেই কেমন যেন লাগল। দ্রুত শান্তগলায় বলল, বাড়ি যাব আমি। উনারা অপেক্ষা করছে তো। আয়শান কেমন করে যেন তাকাল। তুলি বরাবরই এমন। ছোটবেলা থেকেই। নিজের ব্যাপারে খুবই অসচেতন এই মেয়েটা। নিজে ব্যথা পেলে তা কাউকে জানাতো অবধি। চলাফেরাতেও যে সে কত যে ব্যথা পায় তা সৃষ্টিকর্তা জানে। ওই ছোট আম্মু একটু আগে বলল, তুলি বেখেয়ালি? হ্যাঁ বেখেয়ালি। তবে তা শুধু নিজের বেলাতেই। অন্যদের বেলাতে সে অক্ষর বাই অক্ষর কথা শোনা, যত্ন করা মেয়ে। শুধু নিজের বেলাতেই অনীহা। আয়েশান ওভাবে তাকিয়েই পকেট থেকে ফোন বের করল। তুলিকে কিছু না বলেই আজরানকে কল করে শুধাল, আজরান, তুলিকে নিয়ে আমি ফিরব। তোরা চলে যা এখন। আজরান যখন বাড়ি ফেরার রাস্তায় তখনই তাকে পাশ কাটিয়ে একটা গাড়ি গেল। আজরান ভ্রু বাঁকায় কেন জানি না। অনেকটা সায়ানের গাড়ির মতোই গাড়িটা। এই পথে কেন? বাড়ি থেকে আর কেবল মিনিট দুয়েকের দূরত্ব। আজরান সরু নিঃশ্বাস ফেলেই এগোল। অতঃপর বাড়ি এসে আওরাস যখন রুমে এলো তখন রোজ কারোর সাথে কথা বলছিল। আচমকা আজরানকে দেখেই সে চমকে উঠে যেন। দ্রুত কল রেখে ফ্যালফ্যাল করে তাকাল। কোনোভাবে নিজের অপ্রস্তুত ভাব লুকানোর চেষ্টা করে বলল, কুহু ঠিক আছে আজরান? আজরান প্রথমে কপাল কুঁচকাল। উত্তর না দিয়ে প্রথমেই ভ্রু বাঁকিয়ে বলল, বাড়িতে তেমন কেউ ছিল না। পালানোর জন্য প্ল্যান করছিলি নাকি কারোর সাথে রোজ? রোজ ছোট ছোট চোখে তাকাল। সরু শ্বাস ফেলে বলল, আপনি যে এমনিই বাড়ি খালি করে যাবেন না এটুকু বুদ্ধি তো আমার মাথায় থাকবে বলুন? আর পালানোরই যদি হতো আমি যে কোনো মূল্যে বিয়ের আগেই পালিয়ে যেতাম আজরান। আজরান হাসে। তাকালো রোজের দিকে স্থির দৃষ্টিতে। রোজকে সুন্দর দেখাচ্ছে। বরাবরই সুন্দর লাগে। আর সাদা রংটায় যেন মারাত্মক লাগে এই শুভ্র পরীকে। আজরান তাকিয়ে শুকনো ঢোক গিলে। অতঃপর হেসে বলে, এক মুখে আর কত কথা বলবি জান? একবার বলছিস সেদিন থেকে গেলেও তুই আসলো থাকবি না এই বাড়িতে, সবকিছু মানিসনি। আবার বলছিস পালানোর প্ল্যানও নেই? রোজ এবারে এসবে পাত্তা দিল না। রোজ একই কথা ভালো লাগে না। বিরক্ত লাগছে। খানিকক্ষণ পর শুধাল, কুহু ঠিক আছে তো? আজরান কেমন করে উত্তর করল, জানি না। জানেন না মানে? আপনি গিয়েছিলেন না কুহুর জন্য হসপিটালে? হ্যাঁ। তো বলুন, কুহু ঠিক আছে এখন? এবারে আজরান উত্তর করল, হয়তো। হয়তো মানে? আজরান কপাল কুঁচকাল। কারণ ছাড়াই কেন জানি না তার বিরক্ত বিরক্ত লাগছে। মাথাটা কেমন জানি লাগছে। রোজকে সে চোখ বুঝে চাইলেও কেন জানি না মনে হচ্ছে তার রোজ তাকে আর চায় না। আগের মতো ভালোবাসে না, আগের মতো প্রেম প্রেম দৃষ্টিতে তাকে লুকিয়ে দেখে না। তবে কি সত্যিই সায়ানকে ভালোবেসে ফেলেছে রোজ? এমনটা যদি হয়? আজরানের কেন জানি বিরক্ত লাগছে সব মিলিয়ে। অপরদিকে বিজন্যাসেও একটা বড় আকারের ক্ষতি হল আজ। তার পেছনে অবশ্যই রোজের বাবাই দায়ী আজরান জানে। তার উপর কুহু আর তুলির অ্যাক্সিডেন্ট। আজরান এতসব ভাবতে ভাবতে বিরক্ত হয় যেন। বলল, অতটা জানার আগ্রহ হলে তুই গিয়ে দেখে আসছিস না কেন? রোজ এবারে ছোটশ্বাস টেনে বলল, যাচ্ছি। কথাটা বলেই রোজ দুয়েক পা বাড়াতে নিল।
অতঃপর আচমকাই আজরান রোজের হাত টেনে ধরল। গম্ভীর ভরাট স্বরে ডাক দিল, রোজ। কি? তুলি আর কুহুর এক্সিডেন্টে কোনোভাবে তুই দায়ী নস তো? বাড়ি ফাঁকা পেলে তো তোরই সুবিধা হতো। পালিয়ে যেতে পারতি, তাই না? রোজ এই পর্যায়ে যেন চমকে উঠল। দৃষ্টি মেলাল আজরানের দৃষ্টিতে। কাপা স্বরে বললে, আমি দায়ী? আজরান রোজের হাতটা আরেকটুই কাছে টানল, যার দরুন রোজ এসে পড়ল তার সামনে একদম। আজরান হাসে। হেসে মাথা নিচু করে হাত রাখে রোজের থুতনির তিলটায়। অতঃপর তর্জনী আঙ্গুল নামিয়ে নামাতে নামাতে গলায় ঠেকাল। হেসে বলল, তোর কণ্ঠ কাঁপছে জান। রোজ কিছু বলতে পারে না যেন, শুধু শুকনো ঢোক গিলে সে। আজরান আবারও হেসে বলল, তুই চুপচাপ বিয়েটা মেনে নিলি জান। নিজের মতে বিয়ে করেছিস, এখনো পর্যন্ত এতটা শান্ত আছিস। আমার কেন জানি না হজম হচ্ছে না, মাথায় কি ঘুরছে বলতো তোর? রোজ ওভাবে তাকিয়েই এবার বলল, কি ঘুরবে? আজরান ঠোঁট কামড়ে হাসে। বলে, শিওর যে কিছুই ঘুরছে না? শিওর। আজরান মুখ নিচু করে। রোজের থুতনির তিলটায় আচমকা ঠোঁট ছুঁয়ে দিয়ে চুমু দিল। অতঃপর সরে গিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোকে দেখলেই আজকাল কেমন বউ বউ ফিলিংস হচ্ছে জান। বউই তো তুই, তাই না? অথচ বউ হওয়ার আগে তুই যেভাবে মরিয়া হয়ে বুঝাতে চাইতি তুই আমায় ভালোবাসিস, এখন তেমন কিছুই করছিস না। রোবট রোবট বউ লাগছে তোকে। হু, তুই এখনো আমায় ভালোবাসিস, শুধু তোর এই স্বীকারোক্তির অপেক্ষায় আছি জান। কিন্তু কেন জানি না আজরান অপেক্ষাটাও করতে পারছে না। রোজ স্থির চাহনি রাখে। অতঃপর শক্তস্বরে বলল, আপনি আমায় অনেক অপমান করেছেন আজরান। আপনার বন্ধুর রক্ষিতা হিসেবেও পরিচয় দিয়েছেন সায়ানের জন্মদিনের পার্টিতে। ভুলে যাইনি আমি, সব মনে আছে। আজরান হাসে। তোয়ালে কাঁধে নিয়ে শার্টের বোতামে হাত রেখে বলল, ওসবের প্রতিশোধ নিতে কোনোভাবে চুপচাপ হয়ে আছিস নাকি? সত্যি করে বল। আমার কাছে আমার পরিবার খুব ইম্পর্টেন্ট আজরান। ভাবলাম আপনাদের পরিবারটাও ছন্নছাড়া করার অধিকার আমার নেই, শুধু এইটুকু কারণেই। আজরান তাকায়। শার্টের অর্ধেক বোতাম খোলা শেষে এগিয়ে এসে বলল, এইটুকু কারণ হোক, অথচ বৃহৎ কোন কারণ? তুই এইখানেই থাকবি, এইখানেই আমার বউ হয়ে থাকতে হবে তোকে রোজ। পালানোর চেষ্টা করবি না, আমায় ছেড়ে যাওয়ার কথাও কল্পনা করবি না। ফল ভালো হবে না। রোজ প্রশ্ন ছুড়ে, কি করবেন? আজরান ঠোঁট বাঁকিয়ে বলল, কেবল অনেক কিছুই করব, যা এখনো পর্যন্ত করিনি। রোজ বিনিময়ে বলল, তো আমি ভয় পাব নাকি? নাকি চুপচাপ মেনে নেওয়ার মেয়ে আমি আজরান? আজরান আবার ঠোঁট বাঁকিয়ে হাসে। যেতে যেতে বলে, সেটা সময়ই বলুক না হয়। অতঃপর এটুকু বলেই আজও রান পা চালিয়ে ওয়াশরুমে গেল। আর রোজ কেবল তাকিয়েই দেখে। আয়েশান তুলিকে সর্বপ্রথম নিয়ে গেল অর্থোপেডিস্টের কাছেই। ডক্টরের টেবিলটায় ছোট্ট একটা নেমপ্লেটে নাম ভাসছে মার্জিয়া শেখ। তুলি তাকিয়ে দেখল। ব্যথায় তার পাটা চিনচিন করছে। অসম্ভবত ব্যথা হচ্ছে যেন। তবুও সে সহ্য করে আছে নিশ্চুপে। আয়েশান অর্থোপেডিস্টের কাছে দেখাবে বলে আনলেও ওখানে ডক্টর নেই। যদিও এখন রোগী দেখার সময় নয়, তবুও আয়েশান ওকে এখানেই আনল। ডক্টর মার্জিয়া সম্পর্কে আয়েশানের বন্ধু সম্পর্কীয়। ওর সবচেয়ে কাছের বন্ধু আবরারের স্ত্রী। মার্জিয়া ব্যতীত ও এই হসপিটালে আবরারও আছে। আয়েশান একবার ভাবল মার্জিয়াকে কল দিয়ে এখনই ডাকিয়ে নিক, পরমুহূর্তে ভাবল তুলির কাটা জায়গাগুলো ব্যান্ডেজ করা বাকি,
মার্জিয়া আসতে আসতে তা করে ফেলা উচিত, অতঃপর ছোট শ্বাস ফেলে সে ওখানে দরজা লাগাল। ততঃপর তুলির দিকে চেয়ে সোজা হয়ে বুক টানটান করে দাঁড়াল সে। মুখ টানটান করে দ্রুত গম্ভীর স্বরে বলল, তুলি, তোকে সময় দিচ্ছি মিনিট 2। এর মধ্যেই নিজ থেকে জানাবি কোথায় কোথায় আঘাত পেয়েছিস। যদি না জানাস তো গড প্রমিজ আমি নিজেই তোর আঘাতগুলো খুঁজে নিব। তুলি তাকালো হতবিহব্বল দৃষ্টিতে। আঘাত খুঁজে নিবে মানে? পেটের দিকটায় তো জ্বলছে তার। বোধহয় পেটেও সামান্য কেটেছে। তো? তুলি ভেবেই অস্বস্তি বোধ করল যেন শেষের কথাটায়। পরমুহূর্তেই আয়েশানের দিকে সরাসরি চেয়ে উত্তর করল, শুধু হাতের কনুইগুলো জ্বলছিল একটু, আর তেমন ব্যথা পায়নি। আয়েশান তবুও নিশ্চিত হতে পারল না যেন আরও কি চেপে যাচ্ছে কে জানে। সে তুলির দিকে শান্তি চাহনি ফেলেই শক্ত কণ্ঠে জানাল, হাতের কনুইগুলো জ্বলছিল না কেবল, হাতের কনুইগুলো কেটে রক্তও বেরিয়েছে বেশ। তারপরও বল তুই টের পাসনি? ওটুকু তো তেমন গুরুতর কোন ব্যথা নয়, ঠিক হয়ে যেতি। আয়েশান এবারেও কঠিন স্বরে কথা বলল, আদেশের ন্যায় বলল, তুই শিউর কিভাবে গুরুতর ব্যথা নয়? জামার হাতা উঠা। অস্ফুট স্বরে বলল তুলি। হু। জামার হাতাটা উপরে উঠা তুলি। তুলি তাকালো আয়েশানের দিকে, তবে হাতা উঠাল না। নীরব দৃষ্টি ফেলে তাকিয়ে থাকতেই আয়েশান আবারও বলল, কি হলো তোলো? তুলি তবুও তুলল না। আয়েশান এবার চেয়ার টেনে তুলির সামনে বসে নিজেই হাত টেনে নিল তুলির। অতঃপর তুলির জামার হাতাটা উপরে তুলল কিছুটা। কাটা অংশটা পর্যবেক্ষণ করে বলল, কেটেছে তো অনেকটা। 2 হাতেই কেটেছে। আয়েশান দেখল, রক্তগুলো জমাট বেঁধে গেছে যেন। অতঃপর তা পরিষ্কার করে ব্যান্ডেজ করার উদ্দেশ্যে তুলির কাছাকাছি চেয়ার নিয়ে বসতেই তুলি দ্রুত বলল, ওটুকু আমি বাসায় ফিরে নিজেই করে নিতে পারব। আপনাকে কষ্ট করতে হবে না। আয়েশান দৃঢ় চাহনিতে চাইল। শুনল না তুলির কথাগুলো। শুধালো কেবল, তুলি শোন, তোকে আমার বিরক্ত লাগছে এই মুহূর্তে। তোর কথাগুলো বড্ড নাটক নাটক মনে হচ্ছে। তুই বোধহয় আর একটা কথা বললেও আমার রাগ উঠবে। আর তুই খুব ভালো করেই জানিস তুলি, আমি সহজে রাগি না। তুলি নীরব চাহনিতেই তাকিয়ে থাকল এবার। নাটক করছে সে? কথাগুলো কি বড্ড বিরক্তিকর শোনাচ্ছে? তুলি আর কোনো কথাই বলল না। অন্যদিকে আয়েশান ততক্ষণে আঘাতের জায়গাগুলো ব্যান্ডেজ করল। পরমুহূর্তে চুপচাপ উঠে ওখান থেকে বেরিয়ে গেল। তুলি কেবল তাকিয়েই থাকল এবারে। কোথায় গেল সে প্রশ্নটা একবার মাথায় ঘুরল। তারপর অনেকটা সময় পর আয়েশানকে আর একজন মেয়েকে দেখা গেল। মেয়েটা দরজা পেরিয়ে দাঁড়িয়েই তুলির দিকে তাকাল। অতঃপর তুলির দিকে কিছুটা সময় তাকিয়ে থাকল, পর্যবেক্ষণ করল। তারপর হেসে বলল, ইজ শি দ্য লাকি গার্ল আয়েশান? আয়েশান তুলির সামনেই এমন প্রশ্নে করে ফেলাতে শান্ত দৃষ্টিতে চাইল মার্জিয়ার দিকে। উত্তরে হেসে বলল, ইস। কথাটা বলেই পরপরই তাকাল তুলির দিকে। তুলির চোখে বিস্ময় কিছুটা। লাকি গার্ল বলতে কি বুঝাল উনি? আয়েশান কি কখনো এর আগে তার সম্পর্কে এই ডক্টরের সাথে কথা বলেছে? কিন্তু কেন? তুলি বুঝে ওঠে না। কেমন করে তাকিয়ে থাকতেই মার্জিয়া হেসে তার জন্য বরাদ্দকৃত চেয়ারটায় গিয়ে বসল। বলল, তুলি, তোমাকে কি তুমি করে বলতে পারি? বয়সে ছোটই হবে আমার তাই। তুলি এবারে আবারও বিস্মিত হল। তার নামটাও জানে? কি আশ্চর্য! কিভাবে? তুলি ফ্যালফ্যাল করে তাকালেও সঙ্গে সঙ্গেই উত্তর করল, হ্যাঁ অবশ্যই। মার্জিয়া এবারেও হাসল। বলল, তো অসুস্থ কি তুমি নাকি আমাদের নিউরোসার্জন? আমাকে এভাবে জরুরি তলবে ডেকে আনা হলো।
তুলি এবারে উত্তর করল না। আয়েশানই তো নিয়ে আসলো উনাকে। তাহলে আয়েশান কি করে অসুস্থ হবে? তুলি আয়েশানের দিকে তাকালো কেবল। আয়েশানই এবারে উত্তর করল তার বিনিময়ে। বোকার মতো প্রশ্ন করছিস মার্জি? আমি অসুস্থ হলে নিশ্চয় আমাকে ডক্টর দেখানোর জন্য ওকে আসতে হবে না। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। কিন্তু ও সেটা পারে না। পায়ের হাড় ভেঙেছে নাকি মুচকে ফেলেছে ওই জানে। এই জন্যই নিয়ে এসেছি। আয়েশানের কথা বলার ধরন দেখে মার্জিয়া হেসে উঠল আওয়াজ করেই। মনে হলে যেন আয়েশান একটা ছোট বাচ্চাকেই বিয়ে করেছে আর তার সম্বন্ধে অভিযোগ করছে। মার্জিয়া হেসেই শুধাল, তবুও নিয়ে আসাতে আমরা আপনার ওয়াইফকে দেখার সুযোগ পেলাম স্যার। না হলে তো সুযোগটা পেতামই না, কত করে বললাম। সুতরাং পা ভাঙ্গা থেকে যদি ভালো কিছু হয় তো পা ভাঙ্গাই ভালো, রাইট? বেশি কথা বলে ফেলছিস কিন্তু মার্জি। আয়েশানের কথাটা শুনে মার্জিয়া হাসে। অতঃপর তুলির পা দেখে ফুলে গিয়েছে এতটা সময়ে। ভেঙ্গেছে নাকি মচকে গেল তা জানার জন্য এক্স-রে করতে বলা হলো। সেই অনুযায়ী এক্স-রে করিয়ে তারপরই বাসায় ফেরার সময় হলো আয়েশান আর তুলির। তুলি ব্যথায় পা ফেলতে পারছে না, অথচ তবুও নিজের মতো পা ফেলছে। আয়েশান বলেছে পারবে না, তবুও তার মতামত সে পারবে। আয়েশান ছোট শ্বাস। তুলিকে কোলে তোলাটা উচিত হবে কি হবে না এই দ্বিধা নিয়ে সেই শুরু থেকে এতটা সময় পার করলেও এবারে সর সিদ্ধান্ত নিয়েই নিল। আচমকা তুলিকে কোলে তুলে নিল। অতঃপর ওভাবেই হাঁটতে নিয়ে বলল, অন্য সব মেয়ের মতো জোর করে কোলে তুলেছি এমনটা ভেবে হাত পা ছুড়বি না তুলি। এটাতে তোর মতামত জানার চেষ্টা করলে তুই নাই বলতি। তাই না বলেই কোলে তুলেছি। তুলি হাত পা ছুড়েনি মোটেই। তবে উত্তরও করল না। কেবল নিশ্চুপ তাকাল। আয়েশান ওভাবেই তাকে গাড়ি পর্যন্ত নিল, গাড়িতে বসাল। অতঃপর নিজের দরকারি কিছু কাগজপত্র নিতে ফের তুলিকে বলে হসপিটালের ভেতর এল। ঠিক তখনই দেখা গেল মার্জিয়া আর আবরারকে। তাকে দেখে সর্বপ্রথম দুইজনে একটা গা ঝালানো হাসি উপহার দিল। আবরার এসেই হেসে বলল, আমি খুব করে চেয়েছিলাম তোদের দুইজনের সম্পর্কটা স্বাভাবিক হোক, এমন একটা দিন আসুক আয়েশান। সত্যি বলতে তোদের দুইজনকে ওভাবে দেখে আমি চমকেছিলামই বেশি। আয়েশান তাকাল। তুলিকে কোলে নিয়ে যাওয়ার জন্য এরা তাকিয়েছিল ভেবে হেসে বলল, কেন? তুই মার্জিকে কোলে নিস না? আবরার হেসে বলল, তুই আর তুলি তো আমাদের মতো নোস। তোদের সম্পর্কও আমাদের মতো নয়। মার্জি তোদের ওভাবে দেখে বিষয়টা অন্যভাবে দেখলেও আমি জানি এটা কেবল ওর পায়ে ব্যথা বলেই তুই করলি, রাইট? সম্পর্কটা ঠিক করে নে না আয়েশান। আয়েশান ছোটশ্বাস ফেলল। বলল, একবার একটা সিদ্ধান্ত তুলির উপর জোর করে চাপিয়ে দিয়েছিলাম আবরার, বিয়ে করে ওর জীবনটা শেষ করে ফেললাম। এখন ও না চাইলে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আমি আর ভাবব না আর না তো জোর করে কিছু চাপিয়ে দিব। ও কোনোদিন এগোলে মতো দিল আমি নিজেই সম্পর্কটা মজবুত করে নিব। প্রমিজ। ততদিনে ও যদি তোর থেকে দূরে চলে যায়, যদি আরও হারিয়ে যায়, তার চেয়ে ঠিক করে ফেল না। আয়েশান হুট করেই আবরারের দিকে ভ্রু বাঁকিয়ে তাকাল। দূরে চলে যাবে মানে? যদি দূরে চলেও যায়? এমন তো নয় যে তারা খুব কাছাকাছি থাকে, দূরেই থাকে। দুইজনে দুই বাসায়। তবুও মাসে, সপ্তাহে ৩-৪ মান পর হলেও তো মেয়েটাকে দেখতে পায়। মেয়েটার খোঁজ পায়। ৫-৬ মাস পর যখন কোন প্রয়োজনে বাসায় যায় তখন কখনো কখনো না হয় একবার জড়িয়ে হলেও নিতে পারে। যদি দূরে সরে যায় ও এই মেয়েটার খোঁজ পাবে? আয়েশান নিজে ভেবে নিজেই ছোটশ্বাস ফেলল। অতঃপর বলল, আমি চাইলে কি ঠিক হয়ে যাবে আবরার? আমি বহুবার ভেবেছিলাম সম্পর্কটা এগোনো উচিত আবরার, কিন্তু পারিনি। বরং অপরাধবোধ নিয়ে ফিরে এসেছি। ওর সামনে গেলেই ওর অভিযোগ ভরা মুখচাহনি দেখে আমি আর এই সম্পর্কটা এগোনোর কথা ভাবতেই পারি না। কেবল মনে হয় আমি অপরাধী। শুধুই অপরাধী।
ওর এই রকম ছন্নছাড়া নীরব জীবনটার জন্য আমি দায়ী। আমার ওকে ওভাবে সেদিন বিয়ে করাটা উচিত হয়নি বল? কিন্তু বিয়েটা ভাঙ্গাও পসিবল না, আমি ওকে ছাড়তে পারবো না আবরার। বাইরে মৃদুমন্দ বাতাস। গাড়ির জানালাটা খোলা। তুলি জানালার দিকে মুখ করেই বাইরে তাকালো। পা ব্যথা হচ্ছে অনেকটা। চিনচিনে ব্যথা। পা নাড়াতে অবধি কষ্ট হচ্ছে। তবুও সহ্য করে থাকল সে। বাইরে তাকালো। অতঃপর হুট করেই মাথা ঘুরিয়ে আয়শানের দিকে তাকালো সে। আয়শান গাড়ি ড্রাইভ করছিল তখন। তুলি শান্ত ভঙ্গিতে তাকালো। মনে পড়ল তখনকার লাকি গার্ল সম্বোধনটা। তুলি লাকি গার্ল? আধো তুলির সাথে এই সম্বোধনটা মিলে বলে তুলির মনে হয় না। সে ছোটশ্বাস ফেলেই আয়শানকে জিজ্ঞেস করল, ডক্টর মার্জিয়া আপনার ফ্রেন্ড? আয়শান তাকায় না ফিরে তুলির দিকে। ওভাবেই গাড়ি চালায়, তবে একটু বিস্ময়ই খেলে গেল তার মনে। এই প্রথম তুলি তাকে কোন মেয়ের বিষয়ে এভাবে জিজ্ঞেস করল, কি হয় তা জানতে চাইছে। আয়শান হাসল। তুলির আর তার স্বাভাবিক সম্পর্ক থাকলে নিশ্চয় এই নিয়ে এতদিনে কত মেয়ে নিয়ে তুলি জেলাস ফিল করত, ঝগড়া হতো। আয়শান হাসে তা ভেবে। যদিও কেবলই কল্পনা। মুখে উত্তর করল, হ্যাঁ, এবং আবরারের ওয়াইফও। তুলি মাথা নাড়াল। আবরারকে চেনে সে। আয়শানের সাথে তার যেদিন বিয়ে হলো সেদিন সবটা সময়ই আবরার ছিল। এমনকি বিয়েটার সাক্ষীও আবরার ছিল। তুলি ছোটশ্বাস ফেলে বলল, উনি আমায় তখন লাকি গার্ল বলল কেন? আপনিও ইয়েস বললেন? আমার নামও জানে কিভাবে? আপনি কি আমার সম্পর্কে উনার সাথে এর আগেও কথা বলেছেন? আয়শান তুলির দিকে এবারেও চাইল না। শান্ত স্থির গাড়ি এগিয়ে নিতে নিতেই সে গম্ভীর স্বরে উত্তর করল, বলেছি। তুলি হাসল এবারে। তার বিষয়ে আয়শান কথা বলেছে কারোর সঙ্গে, এটাতে তার আনন্দ দুঃখ কিছুই হল না। তবে হাসি এলো এই নিয়ে যে আয়শান এমনভাবেই তার বিষয়ে বলল যে সে মেয়েটা ধরেই নিল যে তুলি লাকি গার্ল। অথচ তুলির তো বরাবরই ভাগ্য খারাপ সবকিছুতেই। বাবা মারা গেল জন্মানোর আগেই, মা মারা গেল ছোটবেলাতে। অতঃপর যে মামুনি তাকে আদর স্নেহ দিয়ে এতকাল বড় করেছে তার সাথে আজ 2 বছর হলো কোনো কথা হয়নি, দেখা হয়নি। আর আছে তুলির প্রিয় আদুরে দাদি। সেও প্রায় শয্যাশায়ী। তুলি নিশ্চিত, সে যদি দাদির কাছে একেবারের জন্য ফিরে যেতে চায় তবে দাদিও নিশ্চয় তাকে ফেলে পালাবে। তুলি মৃদু হেসেই বলল, কি বলেছেন যে একেবারে লাকি গার্ল বলল? যদিও এই সম্বোধনটার সাথে আমি মানানসই না আয়শান ভাই। আয়শান ততক্ষণে গাড়ি থামিয়েছে। তুলি হুট করে গাড়ি থামানোতে চমকালেও পরমুহূর্তেই বুঝতে পারল তারা এসে পৌঁছেছে। আয়শান এবারে তুলির দিকে সরাসরিই তাকাল। অতঃপর ঝুঁকে তুলির সিটবেল্ট খুলে নিতে নিতে জানাল, এটা বলেছি যে তুলিকে আমি বিয়ে করেছি, আমার ইচ্ছাতেই। সে হিসেবে তুই লাকি না? আমাকে পেয়েছিস। মার্জির বোন একটা সময়ে আমাকে অনেক চেয়েও পায়নি। শুধু মার্জির বোন না, আরও অনেকেই। তুলি হাসে। মৃদুস্বরে বলল, আপনি সুদর্শন, অনেকে আপনার জন্য পাগল হবে স্বাভাবিক। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়াতে আমি লাকি গার্ল হয়ে গেলাম এটা মানতে পারলাম না। পরমুহূর্তে ফের আবার বলল, অযোগ্যরা মূল্যবান বস্তু ডিজার্ভ করে না আয়শান, যেমন আমি আপনাকে ডিজার্ভ করি না। বিয়েটা তো কেবল মাত্র একটা লোক দেখানো খেলা হয়েছি। তা আপনিও জানেন, আমিও জানি। আয়শান সবটা শান্ত ভঙ্গিতে মানলেও শেষের দিকর তার চোয়াল শক্ত হল। কিছুটা কঠিন, শীতল হয়ে এলো চাহনি। বলল, হু? কি বললি? কিছু নয়। আমি কানে কম শুনি না তুলি, বিয়েটা লোক দেখানো খেলা ছিল না, তা তুইও জানিস আমিও জানি। আমি তোকে সত্যিকারের সিরিয়াসন্যাস নিয়েই বিয়ে করেছিলাম। তুলি তাকায়। শান্ত স্বরে বলল, তা ঠিক।
কিন্তু এটা একটা গেমই আয়শান ভাই। আমি এটাই মানি। আয়শান এবারে আর বুঝাল না। কি বুঝাবে? ছোট শ্বাস ফেলে গাড়ি থেকে নামার আগেই সে বলল, ওকে ফাইন। তবে তোর এটা জানা উচিত যে তুইও মূল্যবান। অনেকের কাছেই তোর সমুদ্রসমান মূল্য আছে। তুলি বিস্ময় নিয়ে বলল, সমুদ্রসমান মূল্য? ভালো তো। এটুকু বলেই কেমন করে যেন চোখ বুজে নিল তুলি। ব্যথা হচ্ছে পায়ে। ব্যথাটা বাড়ছেই, কমছে না। আয়শান ওভাবে ক্লান্ত তুলিকে চোখ বুজে নিতে দেখে নরম হয়ে এলো। অপরাধবোধ হল আবারও। গলা পরিষ্কার করে শুধাল, তুলি, তোর কি আমাকে বড্ড অসহ্য লাগে? ঘৃণা হয় আমার প্রতি? তুলি চোখ খুলে বলে, আপনার প্রতি? কেন? এই যে তোর জীবনটা ধ্বংস করলাম। তুলি হেসে সুন্দর করে উত্তর দিল, ওই যে বললাম, আমার মতো মানুষদের জীবনের আর কি এমন মূল্য বলুন? আর আপনি আমার জীবন ধ্বংস করেননি। আমার জীবন বরাবরই এমন। এটুকু বলেই তুলি যখন নামার জন্য পা নামাতে নিবে ঠিক তখনই আয়েশা দ্রুত বলল, পা ফেলবি না, আমি নিয়ে যাচ্ছি। তুলি এটুকু বলেই গাড়ির সিটে বসে থাকা তুলিকে কোলে তুলল সে। অতঃপর গেট পেরিয়ে বাড়িতে প্রবেশ করল। বসার ঘরে তেমন কাউকেই দেখা গেল না আয়েশানের ফুফি ব্যতীত। আয়েশানের ফুফি দুইজনকে ওভাবে দেখেই কপাল কুঁচকালেন। কিছু না বলেই কেমন যেন বিরক্তি প্রকাশ করে চলে গেলেন অন্য পাশটায়। আয়েশান তখন বেলকনিতে বসেই ল্যাপটপে কিছু করছিল। তুলি তখন ঘুমিয়েছে। অনেকটা রাত। ঠিক তখনই ভিডিও কল দিল আয়েশানের আম্মু, তুলির মামনি। আয়েশান কল তুলল। ল্যাপটপের স্ক্রিনে মায়ের মুখটা দেখে সর্বপ্রথম বলল, কবে আসছো আম্মু? তোমাকে খুব মিস করছি। খুব প্রয়োজন ছিল তোমায় আমার। আয়েশানের আম্মু ছেলের কথা শুনে জবাবে বললেন, বলেছিলাম তো বাপ, এই সপ্তাহেই ফিরব আমি আর আয়জান। আয়েশান হেসে বলল, আমি অপেক্ষায় আছি। একটা কথা জিজ্ঞেস করতে কল দিয়েছি আয়েশান। হ্যাঁ আম্মু, বলে ফেলো। অতঃপর আয়েশানের মা ছোট শ্বাস ফেলে বলল, কুহুর এক্সিডেন্ট হয়েছে বলল তোর ছোট আম্মু। এখন কেমন আছে ও? আয়েশান উত্তর করল, ব্যান্ডেজ করা হয়েছে কাটা জায়গাগুলো, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে আশা করি। আয়েশানের আম্মু এবার অস্বস্তিতে পড়লেন যেন। কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারলেন না যেন। কেমন যেন বাধা কাজ করছে। আয়েশা তা বুঝে বলল, কিছু বলবে আম্মু? আয়েশানের মা প্রায় সঙ্গে সঙ্গেই বলল, তুলিও ছিল কুহুর সাথে? ছিল। চিন্তিত মুখ। কোনোরকমে মুখ কাচুমাচু করে উনি ছেলের কাছে জানতে চাইলেন, ও ঠিক আছে? আয়েশান ছোট শ্বাস ফেলে বলে, কি করে জানবো আম্মু? জানো না মানে? আয়েশান হেসে বলল, সম্ভবত ঠিক আছে, আবার সম্ভবত ঠিক নেই। ও যে আমায় সবটা খুলে বলবে এমনটা তুমি আশা করো? আয়েশানের মাকে এবার দ্বিগুণ চিন্তিত দেখালো যেন। বলল, একটু দেখ না ও কোথায় আঘাত পেল আয়েশান, আমার মেয়েটা ছোট থেকেই বেখেয়ালি। পড়ে গিয়ে উষ্টা খেয়ে কত যে ব্যথা পেত। তবুও বলতো না। আয়েশান ছোটশ্বাস ফেলে বলে, না বললে কেউ কি করে বুঝতে পারবে আম্মু? আমি তো আর সবজান্তা নই। আয়েশানের মা আবারও জানতে চাইল, বেশি ব্যথা পেয়েছে ও? বলে নি না? আয়েশান নিঃশ্বাস ফেলে বলল, তাও জানি না, তুমি ওকে জিজ্ঞেস করো। আয়েশানের মা এবারে চুপ করে গেলেন। তুলির সাথে 2 বছর আগে উনি যে ব্যবহার করেছে তা নিয়ে তিনি লজ্জায় এবং অনুশোচনায় উনি আর তুলির সাথে যোগাযোগই করেনি এই 2 বছর। তবে দূর থেকে খোঁজ নিয়েছে। বলল, না থাক।
তুই একটু বলিস আমায় ও কেমন আছে। আয়েশান বুঝে ব্যাপারটা বলে, তোমার ওর সাথে কথা বলাটা প্রয়োজন ছিল আম্মু, ও ভাবে তুমি ওকে খারাপ ভাবো, দোষী ভাবো এই জন্য কথা বলো না। সেবারের পর থেকে ও হয়তো ভাবে যে আমরা কেউই ওকে কখনো আপন ভাবিনি, ভুলটা আমারই, আমার ওভাবে বিয়ে করে নেওয়াটা উচিত হয়নি। মাঝখান থেকে ও সাফার করছে, কি করব আমি আম্মু? প্লিজ বলো না আমাকে। ওকে, আমিও কষ্ট দিয়েছি তাই না আয়েশান? আমার মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। চলবে ইনশাআল্লাহ,